ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আমি আতিয়া সুলতানা, সরকারি অধ্যাপক বিভাগীয় প্রধান, হসপিটাল বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ। আজকে ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের উপর একটু আলোচনা করব। আজকের যে বিষয়, সেই বিষয়টা হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ, উদ্যোগ এবং কিছু চ্যালেঞ্জ ছিল, যেই চ্যালেঞ্জসমূহ ছিল সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশেই জন্ম হতো না। আমরা আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতাম না, চলতে পারতাম না, সুন্দরভাবে কথা বলতে পারতাম না। এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালের 7 মার্চ, যে রেসকোর্স ময়দানে যেভাবে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল বাংলার স্বাধীনতা অর্জনের জন্য। বাঙালি জাতি যে যুদ্ধ করে 9 মাস যুদ্ধে যে একটা ভয়াবহতা এসেছে, এবং আমরা স্বাধীনতা পেয়েছি 9 মাস যুদ্ধের পরে। আমরা বাংলা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সবুজের পতাকা পেয়েছি, এবং আমাদের যে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমরা ঠিকই পেয়েছি, কিন্তু তার যে দুর্ভোগ, তার যে অবস্থা হয়েছে দেশের, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য শেখ মুজিবুর রহমানের যে পদক্ষেপগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। 9 মাস যুদ্ধের ভয়াবহতায় দেশে যখন অচল অবস্থা বিরাজমান, দেশের আইন, অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা যখন হুমকির সম্মুখীন, সেই অবস্থায় শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণ করেন এবং দেশ পুনর্গঠনে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেন, কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেন, কিছু উদ্যোগ নেন। তার উদ্যোগের মধ্যে প্রথমত ছিল যেমন পুনর্বাসন পদক্ষেপ। পুনর্বাসনের বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধু শাসন কার্য শুরু করেছিলেন। ভারতের আশ্রয় গ্রহণকারী প্রায় 1 কোটি শরণার্থীকে পুনর্বাসন করে এবং এদেরকে খাদ্যশস্য, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা ছিল সরকারের বিরাট দায়িত্ব। সেই সময় প্রশাসনিক কাঠামোটাও ছিল খুব দুর্বল। বঙ্গবন্ধু প্রায় 43 লাখ যুদ্ধ বিধ্বস্ত বাসগৃহ পুনর্নির্মাণ করেন। যেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোর পুনর্নির্মাণ করেন। স্থানীয় পরিষদগুলো ছিল পাকিস্তানপন্থীদের দখলে। স্থানীয় যে পরিষদ ছিল সেগুলো ছিল পাকিস্তানপন্থীদের দখলে, কিন্তু নতুন সরকার প্রচুর পরিমাণে তখন কী করেছে, তখন আন্তর্জাতিকভাবে তারা অনেক সেই সরকার ত্রাণ সামগ্রী পেয়েছিল, যে এই পুনর্বাসনের জন্য এবং শরণার্থীদের জন্য যে ত্রাণ সামগ্রী পেয়েছিল, সেগুলোকে সুষ্ঠুভাবে যে পরিচালনা করবেন, সুষ্ঠুভাবে বন্টন করবেন, সেই সুযোগটা তখন ছিল না। তখন তিনি কী করলেন, তখন নতুন সরকার প্রচুর পরিমাণে আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী পাওয়ার পরে তিনি সরকার রেড ক্রিসেন্ট সোসাইটিকে জাতীয় পর্যায় থেকে নিম্ন স্তর পর্যন্ত পুনর্গঠন করে, পাশাপাশি গ্রাম থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের রূপরেখা প্রণয়ন করা হয়। তারপর প্রত্যেকটা গ্রামের আয়তন এবং লোক সংখ্যার ভিত্তিতে 5 থেকে 10 জন সদস্যের ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করে। আওয়ামী লীগ পন্থী স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, তারপর মুক্তিযোদ্ধা যারা ছিলেন, সেই মুক্তিযোদ্ধারা তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো, এবং সেই ইউনিয়ন, থানা ও জেলা ত্রাণ কমিটি গঠন করা হলো। এইভাবেই কী হলো, ইউনিয়নে, থানায় এবং জেলায়
প্রতি জেলায় জেলায় কী হলো, ত্রাণ কমিটি গঠন করা হলো এবং এই কমিটিগুলোর মাধ্যমে সারা দেশে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 1973 সালের 4 মার্চ সংবাদপত্র সমূহ প্রকাশিত আওয়ামী লীগের প্রপত্রে দাবি করা হয় যে ওই সময় পর্যন্ত সরকার ধ্বংসপ্রাপ্ত প্রায় 1 লাখ ঘরবাড়ি পুনর্নির্মাণ করেন। জাতীয়করণ বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাট, বস্ত্র এবং চিনিকল, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের আইন পাশ করে। বাংলাদেশের ব্যাংক জাতীয়করণের আদেশের আওতায় সমস্ত শাখাসহ 12টি ব্যাংকে কী করা হয়, সেগুলোকে সমন্বয় করে 6টি নতুন ব্যাংকে রূপান্তর করা হয়। তারপর কৃষি সংস্কার। কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধু কর্তৃক শাসন ভার গ্রহণ করার পরে তিনি সেই সময়টা কী হলো, সেই সময়টা 85% লোক কৃষির উপর নির্ভরশীল ছিল। তিনি অনুধাবন করলেন যে যদি কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না। তার কথা ছিল যে কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, খাদ্যশস্য উৎপন্ন হবে। তখন কী করলেন তিনি, জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি ছিল কৃষি খাত নির্ভর। বঙ্গবন্ধু জানতেন যে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি করতে না পারলে দেশের অর্থনীতি বাঁচাতে পারবে না। ধান, পাট, আখ, তামাক সহ গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের ন্যায্য বিক্রয় মূল্য নির্ধারণ করে। কৃষি বিষয়ক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করেন এবং সরকারি খাদ্য মজুদ গড়ে তোলে। শিক্ষাক্ষেত্রে শিক্ষা জাতির মেরুদণ্ড। অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। দেশের মানব সম্পদ উন্নয়নের ওপর জাতীয় অগ্রগতি নির্ভরশীল। বঙ্গবন্ধু সেই বিধ্বস্ত পরিবেশেও মানব সম্পদের উন্নতির লক্ষ্যে শিক্ষার বিকাশের ওপর অনেক জোর দেন এবং সেই সময় তিনি শাসনভার গ্রহণ করার পরে মাত্র 6 মাসের শাসনভার যখন তিনি গ্রহণ করেন তার 6 মাসের মধ্যেই বঙ্গবন্ধু 1972 সালে কী করেন, বিজ্ঞানী কুদরতি খুদার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন নিয়োগ করেন। শিক্ষা কমিশন প্রায় এই কমিশন 1.5 বছর কঠোর পরিশ্রম করে 1.5 বছর কঠিন পরিশ্রম করে একটি রিপোর্ট সরকারের নিকট দাখিল করেন। কিন্তু বঙ্গবন্ধু এই রিপোর্টের অপেক্ষা না করে, এতটা টাইম উনি নষ্ট না করে উনি কী করেছেন, উনি বিভিন্ন পদক্ষেপ, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিজে থেকেই গ্রহণ করে ফেলেন। সেই শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপগুলো ছিল সেই পদক্ষেপের মধ্যে ছিল মার্চ মাসে 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে ছাত্রদের সকল বকেয়া টিউশন ফি মওকুফ করে দেন। শিক্ষকদের 9 মাসের বকেয়া বেতন পরিশোধ করে দেন। এই মহান নেতার এই মহানুভবতার কথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না এবং এটা অবশ্যই প্রশংসনীয়। আর্থিক সংকট থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু 5ম শ্রেণী পর্যন্ত, সেই সময় এত অর্থনৈতিক সংকট ছিল যে সেই সময় শিক্ষা খাতে বা বিভিন্ন খাতে অর্থ ব্যয় করার কঠিন অবস্থা ছিল। তারপরেও তিনি কী করেছেন, তারপরে এই মহান নেতা 5ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তক বিতরণ করেন এবং 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে কী করেন, অবৈতনিক ঘোষণা করেন। তিনি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। এর ফলে প্রায় 1,65,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি কী হয়, সরকারি হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা বঙ্গবন্ধু সরকার শাসনভার গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন।
শিল্প, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বৈদেশিক বাণিজ্যেরও প্রায় ৮০% রাষ্ট্রায়ত্ত করেন। তিনি যে শিল্প, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো বৈদেশিক বাণিজ্যেরও প্রায় ৮০% রাষ্ট্রের আওতায় নিয়ে আসেন, তিনি রাষ্ট্রায়ত্ত করেন। ভূমি মালিকানার সর্বোচ্চ সিলিং ১০০ বিঘা এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা তিনি মওকুফ করে দেন। ১৯৭৩ সালে ১ জানুয়ারি থেকে তিনি ৫ সালা পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ৭৮ পর্যন্ত যে পদক্ষেপগুলো, যে কার্যক্রমগুলো হবে সেই পরিকল্পনাগুলো তিনি গ্রহণ করেন এবং প্রথম ৫ সালা পরিকল্পনায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব লাভ করেছিল এবং সেই ৫ সালা পরিকল্পনা উনি চেষ্টা করেছেন, উনি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় উনি এগুলাকে কী করেছেন, উনি চেষ্টা করেছেন যে এগুলাকে পুনর্নির্মাণ করতে, নতুন করে আবার এগুলাকে দাঁড় করিয়েছেন। স্কুল, ব্রিজ, কালভার্ট, যেই জায়গায় যেগুলো নষ্ট হয়েছে, অর্থনৈতিক খাত, প্রত্যেকটা জায়গাকে তিনি উন্নতির শিখরে ওঠানোর চেষ্টা করেছেন। কিন্তু এই ৫ বছরের পরিকল্পনাকে বাস্তবায়ন তিনি করতে পারেননি। ঘাতকদের কারণে তার জীবন দিতে হয়েছিল। সেই পর্যায়টা আমরা পরে আসছি। সড়ক ও রেলপথের উন্নয়ন সাধন করেন তিনি। যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের যে সেই সময় বাংলাদেশের যোগাযোগ যে ব্যবস্থা ছিল, যোগাযোগ ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন বঙ্গবন্ধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করেন। তিনি সেই সময় ধ্বংসপ্রাপ্ত রেল সেতুগুলোকে চালু করেন এবং যমুনা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সেই যমুনা নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেন সেটা বঙ্গবন্ধুর একটা বৈপ্লবিক একটা প্রয়াস ছিল। যমুনা সেতুর প্রাথমিক সম্ভাব্যতা রিপোর্ট তখন প্রণয়ন করা হয়। বিমান যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন। বঙ্গবন্ধুর সময়ে ঢাকা, চট্টগ্রাম, সেই সময়ে যেটা উনি রিপেয়ার করেছেন সেটা ঢাকা, চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা যশোর ও ঢাকা কুমিল্লা রুটে যে বিমান চালুর ব্যবস্থা তিনি গ্রহণ করেন, যাতে মানুষের চলাচল, মানুষের কর্মস্পৃহা সেটা যাতে বাড়ে, সেজন্য তিনি এগুলাকে চালু করার ব্যবস্থা গ্রহণ করেন। আন্তর্জাতিক রুটেও একটি বোয়িং সংযোজিত হয়। কুর্মিটোলা যে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় সেটা ছিল কিন্তু বঙ্গবন্ধুর আমলে, সে বঙ্গবন্ধু শাসন আমলেই সেটা কী হয়, নির্মাণের কাজ শুরু হয়। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন। সারা দেশে বিদ্যুৎ সাবস্টেশনগুলো একেবারেই ধ্বংস হয়ে যায়। 9 মাসের যুদ্ধে এগুলোর কোনো অবস্থাই ভালো ছিল না, পুরো ধ্বংসলীলায় পরিণত হয়েছিল। অনেক স্থানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও বিদ্যুৎ পোলগুলো বিনষ্ট হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু সরকার দায়িত্ব গ্রহণের সময় গোডাউনে বিদ্যুৎ খুঁটি ও তার কিছুই মজুদ ছিল না। এমনি পরিস্থিতিতে বঙ্গবন্ধু সরকার বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেন। তিনি প্রায় ৫,০০০ বিদ্যুৎ পোল আমদানি করেন এবং ১৫০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে 1973 সালে দেশব্যাপী পল্লী বিদ্যুৎ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে একটি মাস্টার প্ল্যানও তখন তৈরি হয়। সেই সময় টেলিযোগাযোগের
অবস্থা, যোগাযোগের যে ব্যবস্থা ছিল তা পুরোপুরি ধ্বংস হয়েছিল। বঙ্গবন্ধু সরকার 1974 সালের ডিসেম্বর মাসের মধ্যেই 55,000 টেলিফোন চালুর ব্যবস্থা করেন। বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগের স্থাপনের জন্য বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রামে ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপনের কাজ তিনি স্থাপন করেন। সেই সুযোগে সেই সময়ের মধ্যেই আবার তিনি কী করেন, আদমশুমারিও করে ফেলেন। প্রথম আদমশুমারি সম্পন্ন হয় বঙ্গবন্ধুর সেই সময়। নারীদের কল্যাণ গৃহীত ব্যবস্থা। বঙ্গবন্ধু দুস্থ মহিলাদের কল্যাণের জন্য 1972 সালে নারী পুনর্বাসন বোর্ড প্রতিষ্ঠা করেন। এই বোর্ডের কার্যক্রমকে সম্প্রসারিত করে নারী পুনর্বাসন কল্যাণ ফাউন্ডেশন সৃষ্টি করেন। চাকরির সকল ক্ষেত্রে নারীর জন্য তিনি 10% কোটা সংরক্ষণের ব্যবস্থা করে দেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ডক্টর নীলিমা ইব্রাহিমকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। মিসেস বদরুন্নেসা আহমদও বেগম নূরজাহান মুর্শিদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। প্রতিরক্ষা ব্যবস্থার সুদৃঢ়ীকরণ গৃহীত পদক্ষেপ। সদ্য স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার দিকেও তিনি তীক্ষ্ণ দৃষ্টিপাত করেন। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার চেষ্টা করেন। 1972 সালে তিনি বিডিআর গঠনে আদেশ জারি করেন। পদাতিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গঠনের লক্ষ্যে একটি অধ্যাদেশও তিনি জারি করেন। 1974 সালে তিনি কুমিল্লার বাংলাদেশের প্রথম সামরিক একাডেমি উদ্বোধন করেন। সেনাবাহিনীর জন্য পোশাক যন্ত্রপাতি ক্রয়ের জন্য বঙ্গবন্ধু সরকার ভারতের কাছ থেকে প্রায় 30 কোটি টাকা অনুদান হিসেবে লাভ করেন। উন্নত প্রশিক্ষণ লাভের জন্য বঙ্গবন্ধু সামরিক অফিসারদের বিদেশে প্রেরণ করেন। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রত্যাবর্তনকারী 30,000 অধিক সামরিক কর্মকর্তা ও জওয়ানদের বাংলাদেশ সেনাবাহিনীতে পুনর্বাসিত করেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণ গৃহীত ব্যবস্থা। মুক্তিযোদ্ধা যাদের কারণে এ দেশ স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের জন্য তিনি যে সম্মান প্রদর্শন করেছেন। মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি গঠন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ খেতাব প্রদানের তালিকা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু 7 জন বীর মুক্তিযোদ্ধাকে বীর শ্রেষ্ঠ, 68 জনকে বীর উত্তম, 175 জন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম এবং 426 জন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক পদক প্রদান করেন। তাছাড়াও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আতাউল গনি ওসমানীকে জেনারেল এবং চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রবকে মেজর জেনারেল পদে তিনি ভূষিত করেন। সেই সময় তিনি আরেকটা বড় কাজ করেন, এই দিকটা উনি খেয়াল করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের হাতে আছে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেই দিকটাও তিনি বিচার বিশ্লেষণ করেন এবং
তিনি সেই সময়ে তিনি কী করেন, সে সময়ে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা, যেমন রেলওয়ে ভেঙে গেছে, চালের দাম নেই, দোকানে মাল নেই, ব্যাংকে টাকা নেই, বৈদেশিক মুদ্রা লুট করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতিতে মানুষের মানসিকতাও হয়তো খারাপ দিকে ধাবিত হতে পারে। সেই চিন্তা করে মানুষের কাছে, যে বন্ধু কাছে সেই জিনিসটা মাথায় রেখে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের কাছে একটি আবেদন জানান। সেই আবেদন ছিল, তোমরা অস্ত্র ফেরত দাও। বাংলার মুক্তিযোদ্ধারা 2 লক্ষ অস্ত্র তারা জমা দেয়। অস্ত্র সমর্পণের এমন নজির দুনিয়ার ইতিহাসে আর দেখা যায় না। বিপর্যস্ত প্রশাসনিক কাঠামো ও দক্ষ প্রশাসকের অভাব। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজন হয়ে পড়ে দক্ষ প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকার ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীদের। ডাক, তার, রেল, শিল্প, কলকারখানা প্রভৃতি সেক্টরে দক্ষ ও অভিজ্ঞ কর্মীরও তখন ব্যবস্থাপকের প্রয়োজন হয়ে পড়ে। কেননা পাকিস্তান শাসন আমলে মূলত অবাঙালিরাই ওইসব ক্ষেত্র নিয়ন্ত্রণ করত, যে কারণে সেই মুহূর্তে দক্ষ প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকার এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রয়োজন হয়ে পড়ে। সেই বিধায় নতুন রাষ্ট্রে দক্ষ কর্মীর অভাবও দেখা দেয়। সংবিধান ও আইনের শূন্যতা। স্বাধীনতা পরবর্তীতে দেশ পরিচালনার জন্য সর্বাগ্রে প্রয়োজন হয় একটি কার্যকর সংবিধান, যা বঙ্গবন্ধুর সময় অল্প সময়ের মধ্যে একটি সংবিধান রচিত হয়। স্বল্প সময়ের সংবিধান ও যুগোপযোগী আইন প্রণয়নের ন্যায় গুরু দায়িত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে পালন করতে হয়। অবকাঠামোগত উন্নয়ন। বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পর সরকারি অফিস, আদালত পুনর্নির্মাণ করেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি সংস্কার সাধন করেন এবং নতুন নির্মাণ প্রকল্প হাতে নেন। আইনের শাসন হচ্ছে স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর রক্ষা কবচ। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা টিকে থাকতে পারে না। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, যার পরিপ্রেক্ষিতে আইনের প্রয়োজন অত্যাধিক। আইন স্বাধীনতার পরিপূরক বলা যায়। আইনের শাসন যদি না থাকে, আইনের সুশাসন যদি না থাকে, তাহলে সেখানে স্বাধীনতা, অধিকার কোনো কিছুই টিকে থাকতে পারে না। অধিকার পায় ও নিরাপদভাবে বাঁচতে পারে, এই জন্য দরকার ছিল সেই সময় আইনের শাসন। তাই আইনের শাসনকে বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ, এবং সেই সময় আইনকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। বঙ্গবন্ধুর এইসব উদ্যোগ বা এইসব চ্যালেঞ্জের পরেও আরও যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আছে স্বাধীনতা পরবর্তী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিকট থেকে অস্ত্র উদ্ধার, যেটা আগে আমি আলোচনা করেছি। শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তিনি, এবং মুক্তিযুদ্ধের বিরোধী সবচেয়ে যে জিনিসটা উল্লেখযোগ্য আমি মনে করছি, সেটা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যদের আটক করে বিচারের সম্মুখীন করা। সেই বিচার কার্য তিনি হয়তো সম্পন্ন করে যেতে পারেননি। সেটা সম্পন্ন করার দায়িত্বভার এখন ওনারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দায়িত্বভার গ্রহণ করে তিনি এগুলোকে কার্যকরী করছেন। পাকিস্তানে
পাকিস্তানে আটক 4 লক্ষ বাঙালিকে তিনি ফিরিয়ে আনেন। বাংলাদেশে অবস্থানরত প্রায় 1.25 লক্ষ ভারতীয় সৈন্যকে ভারতে ফেরত পাঠানো ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি লাভ করে। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ তখন লাভ করা হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক অনুদান লাভ করা হয় সেই সময়। এগুলো বঙ্গবন্ধুর চ্যালেঞ্জ ছিল। বিরোধী রাজনীতিকে মোকাবেলা করা বঙ্গবন্ধুর শাসন আমলে সর্বহারা পার্টি ও জাসদের সরকার বিরোধী কার্যকলাপ নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। সীমান্তে চোরাচালান বন্ধ করেছেন তিনি। আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে মূল্য বৃদ্ধিজনিত প্রভাব বিস্তার করা হয়। তখন বাংলাদেশকে ঘিরে সৃষ্ট আন্তর্জাতিক চক্রান্ত, মুক্তিযুদ্ধের চেতনা বিনাশের ষড়যন্ত্র ইত্যাদি মোকাবেলা করেন। কিন্তু অবশেষে দেখা গেল যে বঙ্গবন্ধু এসব আন্তর্জাতিক চক্রান্ত এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশের ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তারা এই মহান নেতাকে নৃশংসভাবে তার পরিবারের সকল সদস্যকে তার নিজের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় দেশের জনগণের আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা ঐতিহাসিক 11 দফার উল্লিখিত দাবিসমূহ, যেমন 8ম শ্রেণী শিক্ষাক্ষেত্রে আমি বলেছি কিন্তু আমি আরেকবার রিপিট করছি। শিক্ষা যে সংস্কার ছিল দেশে মানব সম্পদ আলোচনা করেছি। বঙ্গবন্ধু সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় দেশের জনগণের আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা ঐতিহাসিক 11 দফার উল্লিখিত দাবিসমূহ, যেমন 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ, ব্যাংক, বিমা, পাট, ব্যবসা, বৃহৎ শিল্প জাতীয়করণ করা, কৃষকদের উপর থেকে খাজনা হ্রাস করা, বকেয়া খাজনা মওকুফ করা প্রভৃতি। বঙ্গবন্ধু পররাষ্ট্র নীতি সংক্রান্ত কিন্তু কিছু তিনি ভূমিকা রাখেন। সরকার গঠনের পর বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন সক্রিয়তার পরিচয় দেন। তিনি কোনো পরাশক্তির চোখ রাঙানি কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের সন্তুষ্টি বিধানকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করেননি। তার পররাষ্ট্রনীতির মূল কথা ছিল শান্তিপূর্ণ সহ অবস্থান ও সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রতিষ্ঠা ও জোর নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করা। বাংলাদেশকে অন্য রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা যুদ্ধকালীন সময়ে যখন বিচ্ছিন্ন হয়ে যায় সেটাকেই তিনি আবার নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। বঙ্গবন্ধু যখন কোনো আন্তর্জাতিক ফোরামে, যেমন জাতিসংঘ বা জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন, কমনওয়েলথ রাষ্ট্রপ্রধান সম্মেলন, ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ বৈঠক ইত্যাদিতে যখন তিনি যেতেন, তিনি বলিষ্ঠ কণ্ঠে তার জোর নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ঘোষণা করতেন। 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় এই বাংলার নেতা জাতিসংঘে তো তিনি প্রথম যে বক্তব্য দেন সেটা তিনি বাংলায় দেন। বাংলার এই মহান নেতার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। বাংলা ভাষার শীর্ষ ঐতিহাসিক ভাষণ দেন, তাতে বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়।
বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ প্রথম হইতেই শান্তিপূর্ণ সহ অবস্থান ও সকলের প্রতি বন্ধুত্ব এবং নীতিমালার উপর ভিত্তি করিয়া জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করিয়াছে। বঙ্গবন্ধুর এই বঙ্গবন্ধু এছাড়াও আরও অন্যান্য অনেক উদ্যোগ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফেরার দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফেরার বেশ কয়েকদিনের মধ্যে দেশে পার্লামেন্ট প্রথার সরকার ব্যবস্থা চালু করে তিনি প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবেও গ্রহণ করেন। এই দায়িত্ব নিযুক্ত থাকার সময় তিনি অনেকগুলো কঠিন কাজ সফলতার সাথে সম্পাদন করেন। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মুখে পাকিস্তানিদের যে হাজার হাজার মাইন পেতে রেখেছিল, সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তায় যেগুলো সোভিয়েত ইউনিয়নের সহায়তা সেগুলো অপসারণ করে বন্দর দুটিকে জাহাজ চলাচল শুরু করিয়ে দেন। খাদ্য ও সাহায্য সামগ্রী আমদানি করার জন্য এই কাজটি খুব জরুরি ছিল। যখন বিদেশ থেকে এই শরণার্থীদের জন্য যখন খাবার আসছিল, তখন এই বন্দরগুলো সেই সময় মেরামতের কারণে তখন এই খাদ্য সাহায্য সামগ্রী সবগুলো সহজভাবে চলে আসে। তিনি পাকিস্তান থেকে সামরিক বেসামরিক সব বাংলাদেশিকে ফিরিয়ে আনেন। 1971 সালের যুদ্ধে দেশের ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, সেতু, ট্রেন লাইন চালু করেন। দেশের উন্নয়ন প্রকল্পগুলো জন্য বৈদেশিক সাহায্য তিনি নিয়ে আসেন। বঙ্গবন্ধু, আমি পরিশেষে বলা যায় যে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে কেবল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রই উপহার দেননি, তিনি মাত্র 3 বছর সময়কালের মধ্যে, যার পরিকল্পনা ছিল 5 বছরের মধ্যে, তিনি 5 বছরের মধ্যে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিলেন। তার চেষ্টা, তার একাগ্রতা, তার নিষ্ঠার কারণে, তার কাজের নিষ্ঠার কারণে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারেননি সেই ঘাতকদের হাতে তিনি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং তার পরিবারের সকল সদস্যকে এই নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি মাত্র 3 বছর সময়কালের মধ্যে যুদ্ধ বিষয় পোড়ামাটির এক সদ্য স্বাধীন রাষ্ট্রের শত সমস্যা জয় করে তাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করান। তাই বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত নীতি ও পদক্ষেপ সাধুবাদ পাওয়ার যোগ্য। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, অবশ্যই বঙ্গবন্ধুর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। এবং এই অসমাপ্ত কাজগুলো কিছু কাজ আছে, যে কাজগুলো এখন বঙ্গবন্ধুর কন্যা যে শেখ হাসিনা, যিনি আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলার দায়িত্বে আছেন, এখন সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলাদেশকে সোনার বাংলা রূপে রূপায়িত করার চেষ্টা করে যাচ্ছেন, আধুনিক করে দিচ্ছেন এবং আমাদেরকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করে দিচ্ছে, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপায়িত করে দিচ্ছেন। এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তার পাশে থাকব। আমরা আমাদের দায়িত্ব কর্তব্যে কোনোভাবেই অবহেলা করব না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে।